জুন 2026, বাসি চ্যানেল। ফিলিপাইন আর তাইওয়ানের মাঝের সরু জলপথ, 3টা চীনা জাহাজ পার হয়ে গেল। কোনো গোলাগুলি নেই, কোনো যুদ্ধজাহাজ নেই, শুধু আইন প্রয়োগকারী জাহাজ। চীনের ম্যারিটাইম সেফটি এজেন্সি, সংক্ষেপে MSA। কিন্তু এই প্রথমবার এই জাহাজগুলো গিয়ে পৌঁছালো ফার্স্ট আইসল্যান্ড চেইনের ওপারে। জাপান থেকে তাইওয়ান, ফিলিপাইন হয়ে যে সীমারেখাকে চীন আর আমেরিকা দুই পক্ষই প্রশান্ত মহাসাগরের নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন মনে করে। স্বাভাবিক চোখে এটা ছিল চীনের টহল, কিন্তু বিশ্লেষকরা এটাকে নাম দিয়েছেন বাসি ব্রেকআউট, রে পাওয়েল স্ট্যানফোর্ড প্রজেক্ট। সামরিক জাহাজ ছাড়া পুলিশি জাহাজ দিয়ে একটা দেশ কিভাবে আস্তে আস্তে একটা গোটা সমুদ্র দখল করে নিতে পারে। আজকের ভিডিওতে আমরা চীনের সেই গোপন প্রজেক্টের কথাই জানব। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা জানব চীনের সালামি স্লাইসিং কৌশল আসলে কি, বাসি চ্যানেলে কি ঘটেছে এবং কেন এটা তাইওয়ানের জন্য পুরোপুরি বিপজ্জনক। ফিলিপাইনের স্কারব্রো 16 চীনের গবেষণা জাহাজ আসলে কি করেছিল, আমেরিকা ও ইউরোপের প্রতিক্রিয়া কি, আর সবশেষ এই কৌশল বাংলাদেশের মতো দেশের জন্য কি সতর্কবার্তা বহন করে। আগে বুঝে নেওয়া যাক সালামি স্লাইসিং মানে কি। পুরো সালামি একসাথে না কেটে একটা একটা পাতলা টুকরো কেটে নেওয়া, যাতে কেউ বুঝতেই না পারে কখন পুরোটা শেষ হয়ে গেছে। দীর্ঘদিন ধরেই চীনের বিরুদ্ধে এই অভিযোগ, প্রশান্ত মহাসাগরে সার্বভৌমত্বের দাবি জোরদার করতে যুদ্ধের সীমার অনেক নিচে থেকে ছোট ছোট পদক্ষেপ নেওয়া। যেসব এলাকায় আন্তর্জাতিক আইনে চীনের দাবি অস্পষ্ট বা অবৈধ। গত কয়েক সপ্তাহে চীনের জাহাজ মূল ভূখণ্ড থেকে আগের চেয়ে বহু দূরে গিয়ে আইন প্রয়োগ কার্যক্রম চালিয়েছে। একটা স্পর্শকাতর সমুদ্র তল ম্যাপ করেছে আর 500 মাইলের বেশি দূরের একটা বিতর্কিত জলাশয়ের ভিতরে গবেষণা চালিয়েছে। এবার আসি মূল ঘটনায়। এই মাসের শুরুতে চীনের 3টা MSA জাহাজ বাসি চ্যানেল পার হয়ে তাইওয়ানের পূর্ব দিকের পানিতে আইন প্রয়োগ ও ম্যাপিং কার্যক্রম শুরু করে। এই ঘটনা ঘটে ঠিক তখনই যখন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের বেইজিং সফর শেষ হয়েছে মাত্র কয়েকদিন আগে। সফরের সৌহার্দ্যের আবহ থাকলেও শি জিনপিং স্পষ্ট করে দিয়েছিলেন তাইওয়ান ইস্যুটাই হতে পারে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের সবচেয়ে বড় বিপদ। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিলাইট প্রজেক্টের পরিচালক রে পাওয়েল বলেন, বেইজিং মূলত বলছে এই এলাকার উপর আমাদের এখতিয়ার আছে, ফার্স্ট আইল্যান্ড বা চেইনের উপরে। এটা বেশ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, রে পাওয়েল বলেছেন। তিনি আরও বলেন, 9-10 লাইনের বাহিরে এই প্রথমবার আমরা তাদের এরকম সার্বভৌমত্বের টহল করতে দেখলাম। এই 10 দাগ লাইন নিয়ে 2016 সালে হেগের স্থায়ী সালিসি আদালত রায় দিয়েছিল। এর কোনো আইনগত ভিত্তি নেই। চীনের রাষ্ট্রীয় ট্যাবলয়েড গ্লোবাল টাইমসের জাহাজ চলাকালে বলেছে, আইনগত গুরুত্ব ও রাজনৈতিক বার্তা বহনকারী একটা সার্বভৌমত্বের ঘোষণা। অর্থাৎ চীন নিজেই স্বীকার করেছে এটা নিছক জাহাজ চলাচল নয়, এটা একটা বার্তা। এই বার্তা সবচেয়ে বেশি গিয়ে লাগে তাইওয়ানের 23 মিলিয়ন মানুষের উপর। চীনের জাতীয় সম্প্রচার মাধ্যমের চালানো আধা সরকারি সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টস ইউয়ান টানটেন জানিয়েছে তাদের MSA জাহাজ তাইওয়ানের পূর্বের সমুদ্রতল প্রথমবারের মতো ম্যাপ করেছে। সেই পোস্টে দাবি করা হয় এই জলরাশি তাদের নিয়ারশোর ওয়াটার্স গঠন করবে, যেখানে তারা উপস্থিতি বজায় রাখবে এবং এখতিয়ার প্রয়োগ করবে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে এর জবাবে সরাসরি বলেন তাদের আসল লক্ষ্য সম্প্রসারণ। তিনি আরও বলেন, তাইওয়ানের প্রতি চীনের হুমকির কোনো সীমা নেই। 2023 সালে চীন প্রথম এই সালামির টুকরো কেটেছিল। 9 লাইনকে বাড়িয়ে 10 লাইন করা হয়, আর 10 নম্বর দাগটা পরে তাইওয়ানের পূর্বে। নৌবাহিনীর জাহাজ নিয়ে মহড়া আগেও হয়েছে, কিন্তু বিশ্লেষকরা বলেছেন দীর্ঘমেয়াদে আসল বিপদ এই বেসামরিক MSA জাহাজগুলোই। কারণ
এদের দেখতে কম হুমকি স্বরূপ লাগে। পাওয়েল বলেন, আমার মনে হয় তাদের কাছাকাছি লক্ষ্য নিজেদের তাইওয়ানের কাছের সমুদ্রপথের নিয়ম রক্ষক বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করা। এই যাত্রার সময় চীনা জাহাজগুলো তাইওয়ানের দিকে যাওয়া বাণিজ্যিক জাহাজকে রেডিওতে থামিয়ে প্রশ্ন করেছে, এমনটাই জানিয়েছে তাইওয়ানের কোস্টগার্ড। পাওয়েলের ভাষায় পরের ধাপ হতে পারে অজগরের প্যাঁচ শক্ত করা, সত্যি জাহাজ আটকে দেওয়া বা চীনের বন্দরে যেতে বাধ্য করা। সবচেয়ে ভয়ঙ্কর লক্ষ্য হতে পারে এলএনজি ট্যাঙ্কার, কারণ তাইওয়ান তার জ্বালানির প্রায় পুরোটাই আমদানি করে। পাওয়েল বলেন, এটা তাইওয়ানকে বুঝিয়ে দেওয়ার একটা উপায় যে এলএনজি এর ক্ষেত্রে আমরা তোমাদের জ্বালানি বন্ধ করে দিতে পারি। এই ঘটনায় চুপ থাকেনি আন্তর্জাতিক মহলও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র চীনা কোস্টগার্ডের বাণিজ্যিক জাহাজ হয়রানির খবরে বলেন, চীনের কার্যক্রম গভীরভাবে অস্থিতিশীল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি তাইপিয়ের কার্যালয় থেকে এক বিরল যৌথ বিবৃতিতে তাইওয়ানের পূর্বের পানিতে চীনের নতুন কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে। বলা হয়, এই কার্যক্রম আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে। সাবেক যুক্তরাষ্ট্র প্যাসিফিক কমান্ড জয়েন্ট ইন্টেলিজেন্স সেন্টারের পরিচালক কার্ল শুটার বলেন, এই ম্যাপিং অভিযানের সামরিক পূর্বাভাস আছে। এটা চীনা সাবমেরিনকে ওই পানির নিচের কেবল ও সমুদ্রতলের সঠিক তথ্য দিবে, যা ভবিষ্যতে কাজে লাগানো যাবে। বিশ্লেষকরা মনে করছেন, জাপান আর ফিলিপাইনের মধ্যে তাইওয়ানের পূর্বে তাদের অর্থনৈতিক অঞ্চলের সীমা নিয়ে চলা আলোচনায় এই অভিযানের ট্রিগার হতে পারে। পাওয়েল লিখেছেন, বেইজিং একটা সুযোগ টের পেয়েছে আর সেই আলোচনাকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করতে তড়িঘড়ি করছে। এই গল্পের আরেকটা পরিচিত মুখ আছে, দক্ষিণ চীন সাগরের স্কারবোরো শোল। ফিলিপাইনের অর্থনৈতিক অঞ্চলের ভেতরে পড়া এই জলাশয়টা 2012 সাল থেকেই কার্যত চীনের নিয়ন্ত্রণে। যদিও 2016 সালে হেগের আদালতে রায় দিয়েছিল চীন আইনত এটা দখলে রাখতে পারে না। সম্প্রতি স্যাটেলাইট ছবিতে শোলের লেনগুলোর মুখে একটা ছোট ভাসমান স্থাপনা দেখা যায়, জানিয়ে ফিলিপাইন প্রতিবাদ জানায়। পরে স্থাপনটা লেগুনের ভেতরে টেনে নেওয়া হয়। চীন প্রথমে এটাকে সামুদ্রিক গবেষণা বলে দাবি করে, পরে জানায় গত সপ্তাহে স্থাপনাটা সরিয়ে নেওয়া হয়েছে। ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রী গিলবার্ট তেওদোরো ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, চীন আগেও এই গবেষণা জাহাজের কৌশল ব্যবহার করেছিল দক্ষিণ চীন সাগরের একচ্ছত্র দ্বীপ ও প্রবাল প্রাচীর সামরিক ঘাঁটিতে রূপান্তরিত করার আগে। যদিও 2015 সালে হোয়াইট হাউস সফরে শি জিনপিং প্রতিশ্রুতি দিয়েছিলেন এমন কিছু করবেন না। তেওদোরো বলেন, ওরা আগে যদি মিথ্যা কথা বলে থাকে এখনও মিথ্যা বলতে পারে। পাওয়েল নিজেও এই মুহূর্তে চীনের গবেষণার দাবিতে বিশ্বাস করছেন বলে জানান, তবে আশঙ্কা করছেন এটা পরে আরও বড় স্থায়ী কিছুতে রূপ নিতে পারে। ওয়াশিংটনের প্রতিবাদ আগে চীনের দ্বীপ নির্মাণ থামাতে পারেনি, আর বেইজিং সেই অভিজ্ঞতা থেকেই শিখছে বলে মনে করেন পাওয়েল। তিনি বলেন, আমরা সালামি থেকে একটা টুকরা কাটতে পারি আর সেটাই পরের টুকরার পথ তৈরি করে দেয়। এই পুরো ঘটনা বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ? কারণ সালামি স্লাইসিং শুধু তাইওয়ান বা ফিলিপাইনের সমস্যা নয়, এটা একটা কৌশলের নাম যা পৃথিবীর যে কোনো সমুদ্র সীমা বা স্থল সীমায় প্রয়োগ করা সম্ভব। বঙ্গোপসাগরে বাংলাদেশের নিজস্ব সমুদ্র সীমা নিয়ে আগেও মিয়ানমার ও ভারতের সাথে বিরোধ হয়েছিল, যা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সমাধান হয়েছে। এই ঘটনা দেখিয়ে দিচ্ছে, শক্তিশালী দেশগুলো যখন সামরিক জাহাজের বদলে বেসামরিক ও গবেষণার জাহাজ পাঠিয়ে আস্তে আস্তে এলাকা দখলের চেষ্টা করে, তখন প্রতিক্রিয়া দেরিতে আসে। কারণ কোনো একটা একক পদক্ষেপ যুদ্ধ উস্কে দেওয়ার মতো বড় মনে হয় না। ছোট ও মাঝারি দেশের জন্য একমাত্র সুরক্ষা হলো আগে থেকেই সতর্ক থাকা এবং প্রতিটা ছোট পদক্ষেপেও গুরুত্ব দিয়ে দেখা। কারণ পাওয়েলের কথাতেই উঠে এসেছে, প্রতিক্রিয়াহীনতাই সবচেয়ে বড় বিপদ। রে পাওয়েলের একটা কথাই এই পুরো গল্পের সারমর্ম বলে দেয়। তিনি বলেন, তাকে রাতে ঘুম না দেওয়ার মতো ভয় ধরানো হলো। চীন যদি সত্যি জাহাজ আটকে দেওয়া শুরু করে বা স্কারবোরো শোলে নতুন কিছু স্থায়ীভাবে বানিয়ে ফেলে, সেটাই হবে অনেক ভয়ের একটা কারণ। আর তার চেয়েও বড় ভয়, অন্যদের প্রতিক্রিয়া যদি শুধু একটা কাঁধ জাকানি হয়।
যদি সেটাই হয় তাহলে হয়তো সালামির শেষ টুকরোটাও কেটে নেওয়া হয়ে গেছে, যা এখন চীনকেই বেশি সুবিধা দিবে। তাই প্রশ্ন থেকেই যায় পুরো টুকরোটা কোথায় কাটা হবে, আর কখন বিশ্ব বুঝবে যে প্রতিটা ছোট পদক্ষেপই আসলে একটা বড় পরিকল্পনার অংশ।